বিরতির আগে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বা একটা পয়েন্ট তুলে দিয়েছিলেন বিমল শঙ্কর নন্দ। বিমল শঙ্কর দা বলছিলেন যে বাম আমলেও ঘর ছাড়া থাকতেন, গ্রাম ছাড়া থাকতেন হিংসার জন্য অনেকে, কিন্তু সেক্ষেত্রে পুরুষরা ঘর ছাড়া থাকতেন, গ্রাম ছাড়া থাকতেন। আর পরিবর্তন, যে পরিবর্তনের কথা মানুষ বলছেন, পরিবর্তনের সরকার আসার পর অর্থাৎ তৃণমূল আসার পর এখন মহিলারাও গ্রাম ছাড়ছেন। আমি ভুল বললাম? পুরো মরছেন, গ্রাম ছাড়ছেন, ভয়ে গ্রাম ছাড়ছেন। বৈষ্ণব দা, আপনি এই প্রসঙ্গে কিছু বলতে চাইছিলেন? সম্পূর্ণ একটা মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা বিমল শঙ্কর বাবু বললেন। উনি সিপিএম এর আমলের গণহত্যা, ছোট আঙ্গারিয়া থেকে, নানুর থেকে, সুচপুর থেকে আপনার সিঙ্গুর, নন্দীগ্রাম, নেতাই, এই গণহত্যার সঙ্গে উনি বলছেন। আমরা একটা পরিষ্কার বলছি, এই ঘটনা যেটা হয়েছে রামপুরহাটে, আমরা এই জঘন্য অপরাধের শাস্তি দেবই। আমাদের সরকার বদ্ধপরিকর, মুখ্যমন্ত্রী কালকে যাচ্ছেন। কিন্তু আমি বলছি এর পেছনে একটা লার্জার কনস্পিরেসি আছে। কারণ আজকে জয়প্রকাশ মজুমদার, যিনি দুদিন আগেও বিজেপিতে ছিলেন, তিনি প্রেস কনফারেন্স করে বলেছেন যে শুভেন্দু অধিকারী ছিল, ওদের মিটিংয়ে বারবার বলেছিল একটা গণহত্যাকে হাতে পেলে একটা ইস্যু তৈরি করবো। এই যে ইস্যু কথাটা এসছে, আপনি প্রথমে বললেন, তাতে বিমল শঙ্কর বাবু চিৎকার করলেন। আজকে রাজ্যপাল, বিজেপি এবং কেন্দ্রীয় সরকারের এরা একটা বৃহত্তর ষড়যন্ত্র, একটা লার্জার কনস্পিরেসি। আমাদের লোক খুন হয়েছে, আমরা রক্তাক্ত হয়েছি, আমরা আক্রান্ত হয়েছি, আমাদের লোকেদের ঘরে আগুন দেওয়া হচ্ছে। আর বিজেপি এটাকে রাজনৈতিক ইস্যু করে ষড়যন্ত্র করার চেষ্টা করছেন, এবং এটা কেবলমাত্র ষড়যন্ত্র করেই এরা চেষ্টা করছেন। আমি কেন বলছি, আপনি ঘটনাটা পরপর করে সাজালে বুঝতে পারবেন যে এইটা বিজেপি এবং কেন্দ্রীয় সরকার এবং রাজ্যপাল মিলে এটা একটা পরিকল্পিত ষড়যন্ত্র করার জন্য, বদনাম করার জন্য, এই রাজ্যকে বদনাম করার জন্য ওনারা এই কাজটাকে করবার চেষ্টা করছে। আমার তো মনে হচ্ছে বলে দিয়েছি, ঘটিয়েছেন তাদের শাস্তি হবে। বৈষ্ণব বলি এবার, আমার মনে হচ্ছে খুব শিগগিরই আপনাকে ইংল্যান্ডে স্কটল্যান্ড ইয়ার্ডের প্রধান গোয়েন্দা করে ডেকে পাঠাবে মনে হচ্ছে। আপনার আর বেশি দিন আলিপুরে যেতে হবে না। আপনি যেভাবে সাজিয়ে টাজিয়ে দিচ্ছেন, মোটামুটি আপনাদের সবাইকে তৃণমূলের আরো সঙ্গে নিয়ে স্কটল্যান্ড ইয়ার্ডে জয়েন করতে পারেন। এইরকম একটা ঘটনাকে যেভাবে আপনারা লাইটলি নিচ্ছেন, এটাকে ডাইলুট করার চেষ্টা করছেন, শুনুন, ইতিহাস আপনাদের ক্ষমা করবে না। এক সময় আপনারা মানুষকে, আপনাদের সঙ্গে আমরাও রাস্তায় হেঁটেছি, আমাদের লক্ষ্য ছিল আপনারা গণতন্ত্রের রাস্তা তৈরি করবেন। এখন গণতন্ত্রে গলা টিপে মারছেন আপনারা। আপনারা আমাদের তো ঠকিয়েছেন, পশ্চিমবাংলার আপামর মানুষকে ঠকিয়েছেন, আমরা প্রতিষ্ঠিত করেছি। ইতিহাস আপনারা ক্ষমা করবে না বলে দিলাম। আমরা করেছি, আমরা প্রাণ দিয়েছি। যে জায়গায় নিয়ে গেছে, বারবার সেই ইতিহাসের প্রসঙ্গই তুলছেন, বারবার ইতিহাসের কথাই বলছেন। কথা প্রসঙ্গে ছোট আঙ্গারিয়া উঠছে, কথা প্রসঙ্গে নন্দীগ্রামের কথা উঠছে, নেতাইয়ের কথা উঠছে, নানুরের কথা উঠছে, সুচপুরের কথা উঠছে। এক নজরে এ রাজ্যের গণহত্যার ইতিহাস দেখে নেওয়া যাক। শুধুমাত্র বীরভূমের পরিস্থিতি কি ছিল এখনো পর্যন্ত দেখুন। নম্বর জাতীয় সড়কের উপরে রামপুরহাটের বকটুই মোড়, ব্যস্ত রাস্তা, একদিকে নলহাটি, অন্যদিকে তারাপীঠ। বকটুই মোড়ের অন্যদিকে রাস্তা সোজা চলে গিয়েছে দুমকার দিকে। সেই বকটুই মোড়েই খুন তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধান। 14 নম্বর জাতীয় সড়কের উপর বীরভূমের রামপুরহাটের এটাই হচ্ছে সেই বকটুই মোড়। আর এই বকটুই মোড়েই গতকাল সন্ধ্যাবেলায় এখানে বসেছিলেন উপপ্রধান ভাদু শেখ, আর তারপরেই তাকে লক্ষ্য করে কিন্তু বোমা মারা হয়। এই যে রাস্তা দেখা যাচ্ছে, এই রাস্তায় কিন্তু বকটুইয়ের যে গ্রাম আছে সেই গ্রামে চলে যাচ্ছে। 500 মিটারের মধ্যে বকটুই গ্রাম, 1.5 কিলোমিটারের মধ্যে রামপুরহাট থানা, 4 কিলোমিটার দূরে রামপুরহাট পুরসভা। সোমবার রাতে প্রথম হামলায় এই বকটুই মোড়ে, তারপরেই আগুন জ্বলল ঘটনাস্থলে 500 মিটার দূরে গ্রামে। সেখানেই পোড়া ঘর থেকে উদ্ধার 7 জনের ঝলসানো দেহ।
রামপুরহাটের বকটুই প্রথম নয়, বারবার রক্তাক্ত হয়েছে বীরভূম। কখনো এলাকা দখলের লড়াই, কখনো রাজনৈতিক সংঘর্ষ। সুচপুর, নানুর, পারুই, লাভপুর একের পর এক হত্যাকাণ্ড। বাম আমলে সিপিআইএম এর সঙ্গে শরিকদের দ্বন্দ্বে বারবার অশান্ত হয়েছে নানুর। বাম আমলে নানুরে ছিল সিপিআইএম এর দাপট। সিপিআইএম এর সঙ্গে আরএসপি ফরওয়ার্ড ব্লকের সংঘর্ষ, খুনোখুনির অভিযোগ। নানুরেরই সুচপুর গ্রাম, 22 বছর আগের গণহত্যার রক্তাক্ত স্মৃতি এখনো দগদগে। 27 জুলাই 2000 সাল, সুচপুরে 11 জন তৃণমূল সমর্থক ক্ষেত মজুর খুন হন, অভিযুক্ত সিপিআইএম। এরপরেই নানুরে জমি পেতে শুরু করে তৃণমূল কংগ্রেস। এলাকা দখলের রাজনৈতিক লড়াইয়ে পর খুন সুচপুর, পাপুরি, বাসাপাড়া গ্রামে। কেতু গ্রামে তৃণমূল বিধায়ক শেখ শাহনওয়াজের 2 ভাইকে খুন করা হয়। 2009 সালে 6 সিপিআইএম কর্মী খুন। 2010 সালে খুন হন এলাকার দাপুটে তৃণমূল নেতা সোনা চৌধুরী। এরপরেই খুন হন নানুরের প্রাক্তন সিপিআইএম বিধায়ক আনন্দ দাস। বিজেপি তৃণমূল লড়াইয়েরও সাক্ষী হয়েছে নানুর। এলাকা দখলের রাজনৈতিক অশান্তিতে বারবার রক্তাক্ত হয়েছে বীরভূমের পারুই। 2014 সালের অক্টোবরে পারুইয়ের মাখড়া গ্রামে 3 জনের মৃত্যু। বারবার অশান্তি পারুইয়ের কসবা চৌমণ্ডলপুরে। খুনের বদলা, বারবার অশান্তি, রক্তাক্ত হয়েছে বীরভূমের লাভপুর। 2010 সালের 4 জুন বীরভূমের লাভপুরের নবগ্রামে খুন হন সিপিআইএম সমর্থক 3 ভাই। অভিযোগ, ফরওয়ার্ড ব্লক ছেড়ে তৃণমূলে যাওয়া মনিরুল ইসলামের বিরুদ্ধে। 2020 সালে খুনের মামলায় গ্রেপ্তার হন মনিরুলের ভাই আনারুল। জয়দেব চণ্ডীদাসের পদাবলীর বীরভূমের লালমাটিতে বারবার রক্ত ঝরছে। এবার বকটুই। রামপুরহাট থেকে অক্ষয় ধীবর এবং সুপ্রতিম দাস, নিউজ 18 বাংলা। অধ্যাপক সৌমিক দাসের কাছে আমার প্রশ্ন, আমরা বীরভূমের ইতিহাস দেখছিলাম, খুনের ইতিহাস, গণহত্যার ইতিহাস। আমার প্রশ্ন যে আমরা যদি শুধু বকটুইয়ের কথা ভাবি, বকটুই একটু আগেই সুমনদা যেমন বলছিলেন, বকটুইয়ে প্রচুর টাকা, মানুষের কাছে প্রচুর টাকা, বখরা নিয়ে গন্ডগোল, একজনকে সরিয়ে দিতে পারলে সুবিধা হয়, বদলার জন্য খুন, বদলার খুন, প্রতিহিংসার খুন, তাতে রাজনীতির রং ঢেলে দেওয়ার চেষ্টা, নাকি এ খুন রাজনৈতিক খুন? এই নিয়ে আমার একটু আমার নিজের যা বিশ্লেষণের গণ্ডি, তার মধ্যে আমি যদি যা ভেবে দেখেছি, তাতে আমার এই নিয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই যে এটা রাজনৈতিক খুন। তার কারণ এটা রাজনীতির ক্ষমতা দখলের খুন। ঠিক আছে, এটা একটা লড়াই, তার খুন। শুধুমাত্র তৃণমূল গিয়ে সিপিএম কে মেরে দিলে, সিপিএম গিয়ে তৃণমূলকে মেরে দিলেই রাজনৈতিক খুন হয় না। রাজনীতির গোষ্ঠীদ্বন্দ্বের জেরে খুনকেও রাজনৈতিক খুনই বলা হয়। এ জেনোসাইড পুরোপুরি রাজনীতির ফসল। আর একটা জিনিস আমি বলতে চাইবো, সেটা হচ্ছে আপনারা নিজেরাই দেখালেন প্রতিবেদনের মধ্যে যে তৃণমূলের উপপ্রধান যেখানে 2টো বোম খেয়ে আহত হলেন এবং পরবর্তীকালে হাসপাতালে মারা গেলেন, সেইখান থেকে এই জায়গার দূরত্ব 500 মিটার এবং ঘটনাক্রমের মধ্যে তফাৎ হচ্ছে ঘন্টাখানেক। আমার বক্তব্য, পুলিশের যদি সেই নেটওয়ার্ক থাকতো, যে ষড়যন্ত্রের কথা বারবার শাসক দল বলছে, তো এই জায়গা থেকেই ষড়যন্ত্র আগে থেকে জানা গেল না কেন? তার কারণ হচ্ছে অতনু, যে আমাদের শরীরে যখন ক্যালসিয়াম কম পড়ে না, ক্যালসিয়াম ট্যাবলেট খেতে হয়, যখন আয়রন কম পড়ে তখন আয়রন ট্যাবলেট খেতে হয়। ঠিক একইভাবে শূন্য পুলিশ পদে না ট্রেন্ড পুলিশ ফোর্সই রিক্রুট করতে হয়। সেখানে সিভিক ভলেন্টিয়ার রিক্রুট করলে আইন ব্যবস্থা ভেঙে পড়বে, এটাই স্বাভাবিক। সেইখানে আজকে এটা পরিষ্কার প্রমাণ করে দিল যে এই যে বীরভূমের আইন শৃঙ্খলার যে অবনতি, কেন এসডিপিও কে সরিয়ে দিতে হলো, কেন ওসি কে ক্লোজ করতে হলো, তার একমাত্র কারণ এটা শাসক দল নিজেও, রাজ্য পুলিশের কর্তারা নিজেরাও বুঝতে পারছেন যে এই ঘটনা প্রবাহ, প্রথমে উপপ্রধানের খুন এবং তারপর এই গ্রামের মধ্যে যে জেনোসাইড, এই রিটালিয়েশনের খবরটা যে সেখানকার পুলিশ কর্মীরা পায়নি, এটা তাদের ব্যর্থতা। ঠিক, সৌমিকদার এই প্রশ্নে আমি বৈশানদার কাছে যাব। আপনি আজকের আমাদের জনতার দরবারের শুরু থেকে বলছেন ষড়যন্ত্র, দুটো বিষয় এখানে হতে পারে। যদি ষড়যন্ত্র হয় তাহলে পুলিশ কেন তা টের পেল না? এই পুলিশের ব্যর্থতা, সেই ব্যর্থতা তাহলে মেনে নিতে হচ্ছে। দেখুন, 2জন পুলিশ অফিসারকে আজকে ক্লোজ করে দেওয়া হয়েছে।
ওখানকার যিনি ওসি ছিলেন, যিনি দায়িত্বে ছিলেন এসডিপিও, তাকে ব্যবস্থা নেওয়া হয়েছে, এবং যিনি ইন্টেলিজেন্ট ব্যুরোর মানে আইবি এবং এসপির লোক ছিল তাদের ইন্টেলিজেন্স ফেল করেছে, তার জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি কেন এটাকে ষড়যন্ত্র বলছি, আপনি যদি সূত্রগুলো দেখেন আপনি দেখবেন কেন্দ্রীয় সরকারের যারা প্রতিনিধিত্ব করছে তারা এখানে এসে নানানভাবে এখানকার একটা সংকটের কথা বারবার বলবার চেষ্টা করছে। এখানে এক ধরনের উস্কানি দেওয়ার চেষ্টা হচ্ছে, দাঙ্গা লাগানোর চেষ্টা হচ্ছে। আপনারা দেখিয়েছেন যে ওখানে সিপিএম আমলে কতগুলো খুন পরপর হয়েছে। এখানে যেখানে যিনি খুন হয়েছিলেন তিনি ছিলেন তৃণমূলের কর্মী, এবং যাদের উপর আক্রমণেরও রক্তাক্ত হলো তারাও তৃণমূলের কর্মী। এবার বিজেপি সেখানে গিয়ে রাজনৈতিক জমি খোঁজার জন্য, এটাকে ইস্যু তৈরি করার জন্য তারা যাচ্ছেন, এবং এটাকে নিয়ে ওরা কেন্দ্রীয় সরকারের প্ররোচনায় এনারা এখানে। কেন প্রধানমন্ত্রী উন্নয়ন নিয়ে একটা কথা বলেননি? কেন প্রধানমন্ত্রী হাথরস নিয়ে একটা কথা বলেননি? কেন প্রধানমন্ত্রী লখিমপুর নিয়ে একটা কথা বলেননি? আজকে যিনি বলছেন, ঠিক আছে বলছেন, প্রধানমন্ত্রী পরামর্শ দিচ্ছেন, কিন্তু এদেশে তো এই রাজ্যে পাশের রাজ্যে প্রশ্ন তুলে দিলেন, প্রধানমন্ত্রী কেন উন্নয়ন নিয়ে কথা বলেননি, হাথরস নিয়ে কথা বলেননি, লখিমপুর খেরি নিয়ে কথা বলেননি, আজ কেন বকটুই নিয়ে বলছেন? প্রশ্ন তুলে দিলেন বৈশ্বনাথ দা। বিমল শঙ্কর দা রয়েছেন, উত্তর নেব বিমল শঙ্কর দার থেকে একটা বিরতির পর। সঙ্গে থাকুন। বিমল শঙ্কর দা, একেবারে শেষের দিকে এসে গেছি আমাদের আজকের দরবারের। সেই শেষেই আমি আপনার থেকে জানতে চাইবো, বারবার বৈশ্বনাথ দা ষড়যন্ত্রের কথা বলছেন এবং কিছুক্ষণ আগে প্রশ্ন তুললেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বকটুইয়ের কথা বলছেন ঠিকই, কিন্তু এর আগে উন্নাও, হাথরস বা লখিমপুর খেরি নিয়ে তো কোনো কথা বলেননি। না, আমাদের এ রাজ্যের যারা স্বঘোষিত এরকুল পোয়ারো বা শার্লক হোমস, তাদের কথার তো উত্তর সেটা পরে দেওয়া যাবে। আমি শুধু এইটুকু বলি, এই ঘটনা ঘটার পরেই এই বীরভূমে ওদের একজন নেতা আছেন যার মাথায় অক্সিজেন একটু কম টম যায়, মাঝে মাঝে বেশি যায় আর কি। সেই সময় ওদের বেশি চলে গেছিল। উনি বলেছিলেন টিভি বাস্ট করে এতগুলো মানুষ পুড়ে গেল, এতগুলো মানুষ মরে গেল। কপাল ভালো, টিভি বাস্ট করে ওনার ঘর অব্দি এখন পৌঁছে যায়নি। আমাদের কপালটা ভালো আর কি। পরে দেখা গেল টিভি বাস্ট করার জন্য লোকাল থানার পুলিশকে ক্লোজ করা হয়। তারপরে এলো এই সমস্ত এই ষড়যন্ত্রের তত্ত্ব। মানে হাস্যকর হওয়ার তো একটা সীমা আছে। এরা মনে করে যে এরা তাই নির্বাচনে জিতেছি, তাই যা খুশি তাই বলতে পারি। কিন্তু আবার আমি বলছি, পিপল আর ওয়াচিং, পিপল আর ওয়াচিং। একেবারে শেষ পর্যায়ে এসে আমি সুমনদাকে অনুরোধ করবো, সুমনদা কনক্লুশন পার্ট। আমি বিমল শঙ্কর বাবুর একটা বক্তব্যের সাথে একদম একমত। সেটা হচ্ছে যে লেফট এই ব্যাপারটা শুরু করেছিল, এই যে গ্রামে পলিটিক্যাল ভায়োলেন্স। কিন্তু তোমরা যে প্রতিবেদনটা দেখাচ্ছিলে সেখানে একজন ইম্পর্টেন্ট ব্যক্তির নাম দেখিয়েছিল, যিনি বীরভূমের এমএলএ ছিলেন, মনিরুল হাসান। আমার যেটা বিমল শঙ্কর বাবুদের কাছে প্রশ্ন, যে এবং যেটা বোধহয় আমার মনে হয় পলিটিক্যাল ভায়োলেন্সের মানে কারণ হয়ে দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে বিমল শঙ্কর বাবুরাও এই মনিরুল হাসানকে দলে নিলেন। শুধু দলে নিলেন না, যখন কিন্তু আরএসএস তাদের স্বস্তিকায়, তখন রন্তিদেব সেনগুপ্ত স্বস্তিকার সম্পাদক ছিলেন, স্বস্তিকার কভারে ছাপা হলো যে কেন এদের দলে নেওয়া হচ্ছে। আজ রন্তিরা হয়তো দলের থেকে দূরত্ব তৈরি করেছেন, কিন্তু আমি বলছি যে এই যে প্র্যাকটিসটা, যারা পলিটিক্যাল ভায়োলেন্স করে আমরা তাদেরকেই নেতা মনে করি এবং তাদেরকেই দলে নিই। যে বিজেপি, আমি বিমল শঙ্কর বাবুর সাথে একদম একমত যে এই যে পুরো সিস্টেমটা, যে ভায়োলেন্স দিয়ে গ্রাম দখল করতে হবে, বিপক্ষদের ভয় দেখাতে হবে, তা লেফটের অভ্যেস। বিজেপি যারা পার্টি উইথ ডিফারেন্স ছিল, তারা কেন মনিরুল ইসলামকে দলে নেবে এবং আরএসএস এর সতর্কবার্তা সত্ত্বেও? একদম তাই, এই প্রশ্ন তো উঠবে। তবে এই রাজনীতি বদলা এই সব কিছুর মাঝে যা হয় তা হলো যে কিছু নিরীহ মানুষ যাদের দিন আনি দিন খাই, রাতে ঘুমোতে যান, পরদিন সকালে কেউ বাজারে যাবেন ভেবে, বাজার থেকে কি আনবেন ভেবে, কেউ ভাবেন যে আজ কি রান্না হবে, কেউ ভাবেন যে ছেলেকে স্কুলে নিয়ে যেতে হবে, এইসব ভেবে, কিন্তু সেই সকালটাই তো আর আসে না। ঠিক সেরকমই একজন মানুষ 3 মাস হয়েছে বিয়ে হয়েছে, শ্বশুর বাড়িতে গিয়েছিলেন। কে জানতো সে রাতেই আগুন লেগে যাবে শ্বশুর বাড়িতে, আর তিনি বেরোতে পারবেন না। সস্ত্রীক মারা গেলেন বকটুই। মাত্র 3 মাস আগে বিয়ে, শ্বশুরবাড়ি রামপুরহাটের বকটুইয়ে। সোমবার স্ত্রী মর্জিনাকে নিয়ে সেখানেই বেড়াতে গিয়েছিলেন নানুরের দান্নপাড়ার কাজী সাজিদুর রহমান। জানতেন এলাকায় খুন হয়েছেন তৃণমূলের উপপ্রধান, কিন্তু জানতেন না রাতে তার জন্য কি অপেক্ষা করছে। যখন বিপদ টের পান, ফোন করেছিলেন বন্ধু মহিম শেখকে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। 10টি বাড়িতে পর পর আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা। আগুনে ঝলসে মৃত্যু হয় সাজিদুরের, মৃত্যু হয় তার স্ত্রীরও।
ফোন আসে যে হঠাৎ করে ভাই আমি একটা বিপদে পড়েছি। কি বিপদ? আমি শ্বশুরবাড়ি এসেছি, এখানে একটা মার্ডার হয়ে গেছে, আমি আমার বাড়ির মধ্যে অ্যাটাক হয়েছে, তোনাদের আওয়াজটা শুনতে পাচ্ছি যে আমাকে বাঁচা ভাই। এবার আমরা আছি আজ এখান থেকে প্রায় 80-90 কিলোমিটার দূরে, সেই জায়গা থেকে আমরা কি তাকে সহযোগিতা করবো আর চেষ্টা করেছিলাম যদি কোনো রকম যোগাযোগ করা যায়, যোগাযোগ পাইনি। এখানকার সিচুয়েশন ছিল আউট অফ কন্ট্রোল। পেশায় মাদ্রাসা কর্মী ছিলেন সাজিদুর। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া। অভিযুক্তদের শাস্তির দাবি করছেন তার মা বাবা। শাস্তি চাই, আমার ছেলে তো চলেই গেল, কিন্তু তাদের শাস্তি চাই। ওই তো আমাদের সম্বল ছিল, ওই আমাদের খাওয়াতো পড়াতো। স্থানীয়দের দাবি এলাকায় ভালো ছেলে হিসেবে নাম ডাকছিল সাজিদুরের। আমাদের গ্রামে ওর কোনো ক্লেম নাই, খুব সাংঘাতিক ভালো ছেলে যাকে বলা হয়। হ্যাঁ, ও রাজনীতির সাথে জড়িত নয়। স্থানীয়দের দাবি রাজনীতির সঙ্গে যোগ ছিল না সাজিদুরের। তারই এমন ভয়ঙ্কর মৃত্যুতে শিউরে উঠছেন পরিচিত অনেকেই। বকটুই থেকে ইন্দ্রজিৎ রুজ, নিউজ 18 বাংলা।